সালামু আলাইকুম সবাইকে ম্যাটফির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় এন্ড হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক সমাধান করতেছি। আজকে আমাদের দ্বিতীয় পর্ব। আজকের পর্বে আমি আরো 50টা প্রশ্ন সলভ করব, যেগুলা এই ইউনিভার্সিটির বিগত বছরগুলোতে রিপিটেডলি আসতে দেখা গেছে। অর্থাৎ এই ইউনিভার্সিটিগুলোর জন্য ইম্পর্টেন্ট এমন 50টা কোশ্চেন সলভ করে যেতে যাচ্ছি। এই কোশ্চেনগুলো মূলত ডিরেক্ট হুবহু তোমার পরীক্ষা হলে আসতে পারে, একটু মান পরিবর্তন করে আসতে পারে। চলো আমরা শুরু করি। কোশ্চেনের শুরুতে প্যাটার্নটাকে আমি এমনভাবে ছাড়াইছি, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যাচ্ছি, এই চাপ নাই। এমনভাবে প্রশ্নগুলো সাজানোর চেষ্টা করতেছি, ধরো জিএসটির আন্ডারে ছিল এই দুটো ইউনিভার্সিটি বিগত অনেক একটা সময়। জিএসটি কোশ্চেন সলভ করা লাগবে, অর্থাৎ এই কোশ্চেনগুলো সলভ না করলে তুমি বুঝতে পারবে না কোশ্চেন প্যাটার্নটা কেমন। ওকে, এই কোশ্চেনগুলো যদি দেখতে চাও তোমার রিসেন্ট কয়েকটা ইয়ার ছাড়া সেই 17, 18, 19-এর প্রশ্ন দেখতে হয়। এত আগে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন রিপিট আসার সম্ভাবনা কম, তাই লেটেস্ট ইয়ারের কোশ্চেন হিসেবে জিএসটি কোশ্চেনটা আমাদের টার্গেটে থাকবে। আমাদের এই প্রথম কোশ্চেনটা, এটা আসছে জিএসটি 24-25 সেশনে। কোশ্চেনটা ভালো মানের প্রশ্ন। বলা হইতেছে কোন একটা স্প্রিং কে, এল দৈর্ঘ্য বিশিষ্ট স্প্রিং কে কেটে সমান 4 টুকরা করলে স্প্রিং ধ্রুবকের মান কত? খুব সিম্পল ভাইয়া, স্প্রিং ধ্রুবক তার দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক হারে পরিবর্তিত হয়। দৈর্ঘ্য যদি তুমি অর্ধেক করো, স্প্রিং ধ্রুবক হয়ে যাবে দ্বিগুণ। অর্থাৎ আমরা আদি স্প্রিং ধ্রুবক আদি দৈর্ঘ্য ইকুয়াল টু বলতে পারি পরিবর্তিত স্প্রিং ধ্রুবক পরিবর্তিত দৈর্ঘ্য। আদি স্প্রিং ধ্রুবক ছিল K1, আদি দৈর্ঘ্য ছিল L1। পরিবর্তিত স্প্রিং ধ্রুবক K2 হচ্ছে আদি স্প্রিং ধ্রুবক, আহ, পরিবর্তিত দৈর্ঘ্য হচ্ছে আদি দৈর্ঘ্যের 1/4। তাহলে সেক্ষেত্রে L1 L1 কাইটা দিলে K2 ইকুয়াল টু থাকতেছে 4K। অর্থাৎ দৈর্ঘ্যটাকে 1/4 করার কারণে, 4 টুকরা বা 1/4 করার কারণে আমার স্প্রিং ধ্রুবকের মান পূর্বের তুলনায় প্রায় 4 গুণ বৃদ্ধি পাইছে। এটা অপশন হচ্ছে 4 নাম্বারটি। আমরা এর পরের কোশ্চেনটার দিকে তাকাবো। এরপরে কোশ্চেনে বলতেছে, এটা জিএসটি 24-25 সেশনের একটা কোশ্চেন। নির্দিষ্ট ভরের একটা বস্তুকে মাটি থেকে নির্দিষ্ট উচ্চতাকে ফেলে দিছে, তাহলে 1 সেকেন্ড পর তার গতিশক্তি কত? উপর থেকে যে ফেলে দাও তখন তার আদি বেগ হচ্ছে 0। ঠিক 1 সেকেন্ড পর, টি ইকুয়াল টু 1 সেকেন্ড পর, তার বেগ ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস জিটি। জি এর মান 10 ইন্টু টি এর মান হচ্ছে 1। তাহলে 1 সেকেন্ড পর তার বেগের মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ড পর তার গতিশক্তি ই কে ইকুয়াল টু হয়ে যাবে হাফ এম ভি স্কয়ার। হাফ ইন্টু বস্তুর ভর হচ্ছে 5 কেজি, ভি স্কয়ার মানে 100। আলটিমেটলি উত্তর হচ্ছে 250 জুলের আশেপাশে। অপশনে 250 জুল কোথাও দেওয়া নাই, তো এটার আনসার দেওয়া ছিল না। এটার কারেক্ট আনসার হবে 250 জুল। এটা সঠিক উত্তর প্রশ্নে দেওয়া নাই। ওকে, এটার সঠিক উত্তর আনসারে নাই, এটার উত্তর হচ্ছে 250 জুল। চলেন আমরা পরের কোশ্চেনটাতে যাই। কোনো বস্তুর গতিশক্তি 300% বৃদ্ধি করালে বস্তুর ভরবেগ কেমন হারে বাড়বে? এটা একটা স্টার কোশ্চেন। কেন বলতেছি? কারণ এই টাইপের কোশ্চেন আমরা বিগত বছরগুলোতে অনেক জায়গায় আসতে দেখছি। এই টাইপের প্রশ্ন আমরা বুয়েটেও আসতে দেখছি। অর্থাৎ এটা এতটা ফেমাস প্রশ্ন। তো শিখে নাও না। বস্তুর গতিশক্তি 300% বৃদ্ধি করা হয়েছে। তাহলে আদি অবস্থার গতিশক্তি EK1, এটা হইতাছে ধরো EK, বা আমরা বলতে পারি বস্তুর আদি গতিশক্তি হচ্ছে EK1 এবং পরিবর্তিত গতিশক্তি হয়ে যেতেছে EK2 ইকুয়াল টু হচ্ছে আদি গতিশক্তির 300% বৃদ্ধি। তাহলে EK1 প্লাস 300% অফ আদি গতিশক্তি, 300% অফ EK1। তাহলে আমার নতুন গতিশক্তি হচ্ছে EK2 ইকুয়াল টু হচ্ছে 4 EK1 না? চিন্তা করে দেখো তো, যে তোমার কাছে 1 টাকা আছে, এটা তুমি 300% বাড়াও, অর্থাৎ 1 টাকার 300% হচ্ছে 3 টাকা। মোট টাকা হবে 1 প্লাস 3, 4 টাকা। তাহলে নতুন গতিশক্তি হচ্ছে 4 EK1। আমরা জানি গতিশক্তি হচ্ছে ভরবেগের বর্গের সমানুপাতিক হারে পরিবর্তিত হয়। তাহলে আমরা বলতে পারি EK1 বাই EK2 ইকুয়ালস টু P1 স্কয়ার বাই P2 স্কয়ার। তাহলে আমরা কি বলতে পারি না এভাবে, যে 1/4 EK1 বাই EK2 হয়ে গেছে 1/4 রুট পড়া যাবে P1 বাই P2। তাহলে হাফ P2 ইকুয়ালস টু হচ্ছে 2P1। তাহলে আমি বলতে পারি যে তার ভরবেগ কি পরিমাণ বৃদ্ধি পাইছে? আদি অবস্থায় ভরবেগ ছিল P1, নতুন অবস্থায় ভরবেগ হয়ে গেছে P1 এর দ্বিগুণ, অর্থাৎ আরো P1 পরিমাণ বৃদ্ধি পাইছে। শতকরা যদি হিসাব করতে চাই, শতকরা হচ্ছে পরিবর্তন ভাগ আদি। 2P1 থেকে P1 বাদ দিয়া আদি দিয়ে ভাগ করো, শতকরা বারোনি, উপরে পরিবর্তন P2 মাইনাস P1, নিচে হচ্ছে আদি P1 ইন্টু 100%। তাহলে তুমি যদি 100% করতে যাও, উত্তর হয়ে যাবে 100% বৃদ্ধি পাইছে। অর্থাৎ ভরবেগ তার এদিকে 100% বৃদ্ধি পাইছিল। এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, বা এমনিও চিন্তা করতে পারো, আদি ভরবেগ ছিল P1, নতুন ভরবেগ হচ্ছে 2P1। ঠিক 1 গুণ বৃদ্ধি পাওয়া মানে 100% বৃদ্ধি পাওয়া। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেনটাতে যাই। নেক্সটের প্রশ্নে কি বলছে? নির্দিষ্ট উঁচু থেকে ঝর্ণা থেকে পানি মাটিতে পড়ে আনুভূমিকভাবে নির্দিষ্ট গতিবেগে ছড়িয়ে যাচ্ছে। শক্তির অপচয় অগ্রাহ্য করলে পানির বেগ কত? এই উচ্চতা থেকে কোনো একটা বস্তু যখন মাটিতে পড়ে, এই প্রশ্নটা আসছে আমার জিএসটি 23-24 সেশনে। এটাও জিএসটি কোশ্চেন। এই উচ্চতা থেকে একটা বস্তু যখন মাটিতে পড়ে,
ভূমি স্পর্শ করার মোট তার ব্যাগের মান v ইজ ইকুয়াল টু হচ্ছে রুট 2g h, g এর মান হচ্ছে 10, h সে 250 মিটার উচ্চতা থেকে পড়ছে 250। খুব সিম্পল ভাবে আমরা ম্যাথটা করতে পারি, রুট ওভার 10 ইন্টু 500, আমরা চাইলে বলতে পারি রুট 5000। এখন রুট 5000 এর মান আমরা জানি না, বাট রুট 4900 এর মান জানি, অর্থাৎ এর উত্তর হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 70 এর আশেপাশে। কারণ আমরা যদি এটাকে বলতে পারি রুট 4900, রুট 4900 হচ্ছে 70, 70 এর আশেপাশে উত্তর কোনটা আছে, ঠিক লাস্টেরটাই তো 70 মিটার পার সেকেন্ড, 70 দশমিক সামথিং সামথিং হয়তো 70 দেওয়া আছে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাই। নির্দিষ্ট ভরের বস্তুকে 20 মিটার উপর থেকে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তি হবে। একটু আগে ব্যাগ জানতে চাইছে, এখন জানতে চাইছে গতিশক্তি। তাহলে গতিশক্তি হচ্ছে 20 মিটার উপর থেকে পড়লে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তি। কোন একটা বস্তু যদি মাটি থেকে 20 মিটার উপরে পড়ে, ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তি ঠিক 20 মিটার উচ্চতায় থাকা অবস্থায় তার বিভব শক্তি ইপি, দুইটা পরস্পর কি সমান। তাহলে আমরা 20 মিটার উঁচু অবস্থায় বিভব শক্তির মান যদি বের করে ফেলি, ইপি ইকুয়াল টু আসতেছে mgh। সর্বোচ্চ উচ্চতায় বস্তুর বিভব শক্তি তো ভূমি স্পর্শ করার মুহূর্তে তার গতিশক্তির সমান। তো সর্বোচ্চ উচ্চতার বিভব শক্তি ছিল m অর্থাৎ 200 গ্রাম 0.2, g হচ্ছে 9.8, 10 ধরে কাজ করো, h হচ্ছে সে 20 মিটার উপর থেকে পড়ছে। তাহলে আমরা বলতে পারি 2 গুণ 20 40 জুলের আশেপাশে কিছু একটা হবে, অর্থাৎ উত্তর হচ্ছে 39.2 জুল। ঠিক আছে, এটাও আমাদের জিএসটি 22-23 সেশনে আসা একটা কোশ্চেন, এটা 24-23 হবে। তাহলে আমরা পরের কোশ্চেনের দিকে তাকাই। বলছে আচ্ছা, এটা হইতেছে পরিবর্তনশীল বলের একটা উদাহরণ, যেটা আমার জিএসটি 22-23 আসছে। অধিকাংশ কোশ্চেন গুলো ফার্স্টের দিকে আমি জিএসটির দিকে নিছি, পরবর্তী কোশ্চেন গুলো একটু পরে নিব। বলতেছে 500 গ্রাম ভরের একটি কণার উপর এত বল ক্রিয়া করলে বস্তুর উপর প্রযুক্ত বলের মান F কত রে? 6x স্কয়ার মাইনাস 4x পরিমাণ বল ক্রিয়া করলে x ইজ ইকুয়াল টু 0 অবস্থান থেকে 2 অবস্থানে বল দ্বারা কৃত কাজ। পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের রাশিমালা হচ্ছে W ইকুয়ালস টু ইন্টিগ্রেশন F dx। সরণের মান আসে 0 থেকে 2। তাহলে বলের মান বসায় দেন, ইন্টিগ্রেশন বলের মান হচ্ছে 6x স্কয়ার মাইনাস 4x dx, x ইকুয়াল টু 0 টু 2 হইতাছে। তাহলে আমরা একটা কাজ করব, x এর সাপেক্ষে কাজ করলে 6x স্কয়ার ইন্টিগ্রেশন হয়ে গেছে 6x কিউব বাই 3, 4x স্কয়ার বাই 2, এন্ড লিমিট হচ্ছে 0 থেকে 2। তাহলে পরের লাইনে আমরা কাজ করে দেখি, 3 দিয়ে করলে 2, 2, আলটিমেটলি আমরা যেটা 2 কমন নিয়ে বের করে ফেলি, 2 ইন্টু ভিতরে বসায় দিলে 2 কিউব 8, 2 স্কয়ার 4 মাইনাস পুরোটাই 0, 8 4 দুগুণে 8 জুল, এটার উত্তর হচ্ছে 8 জুল। ঠিক আছে, এই ম্যাথটা করার জন্য তোমার এই জিনিসটা বুঝতে হবে, পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের রাশিমালা হচ্ছে এটা, জাস্ট লিমিট বসায় নিতে হয়। যদি ফোর্স পরিবর্তিত হয়, যেমন এখানে এই কোশ্চেনে ফোর্সটা পরিবর্তিত, কেমন বুঝছো? x এর মান 0 বসালে একরকম বল, 1 2 3, x এর মান চেঞ্জ হচ্ছে, বলের মান চেঞ্জ হইতেছে, দ্যাটস ওয়াই এটা একটা পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের রাশিমালা অঙ্কটা হয়েছে। ঠিক আছে, চলেন আমরা পরবর্তী কোশ্চেনে যাই। কোশ্চেনে বলতেছে স্থির অবস্থা থেকে 20 কেজি ভরের কোনো বস্তুকে নির্দিষ্ট বলের ক্রিয়ায় 3 সেকেন্ডে এত বেগ অর্জন করে 5 সেকেন্ড পরে গতিশক্তি কত? একটা 20 কেজি ভরের বস্তু ছিল, এটাও আমার জিএসটি 22-23 আসছে কোশ্চেনটা। দেখো আমরা অনেকগুলো এমসিকিউ নিয়ে আসছি আজকে। একটা 20 কেজি ভরের বস্তু আছে এদিকে, 20 কেজি ভরের বস্তু, এফ পরিমাণ বলের ক্রিয়ায় 3 সেকেন্ড পরে এর বেগ 6 মিটার পার সেকেন্ড হয়ে গেছে, অর্থাৎ স্থির ছিল, ইউ হচ্ছে 0, শেষ অবস্থায় বেগ সেটা হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। 5 সেকেন্ড পর গতিশক্তি কত? 5 সেকেন্ড পর গতিশক্তি বের করার জন্য 5 সেকেন্ড পরে বেগ লাগবে, ইকে ইকুয়ালস টু হাফ এম 20 কেজি ভি স্কয়ার লাগবে, ভি স্কয়ার তো জানি না। তাহলে 5 সেকেন্ড পর বেগ বের করার জন্য আমরা যদি বলতে চাই আদি অবস্থায় ইউ ইকুয়ালস টু 0, আমি বস্তুটার উপর মোট ত্বরণের মান নিয়ে আসতে চাচ্ছি। বস্তুটার ত্বরণ এ ইকুয়ালস টু হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। শেষ বেগ ছিল 6, আদি বেগ ছিল 0, সময় হইতেছে কত? 3 সেকেন্ড, এই যে 3 সেকেন্ডে ক্রিয়া করছে, তাহলে বস্তুর ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে 5 সেকেন্ড পর বস্তুর বেগ v5 ইকুয়ালস টু আদি বেগ 0, v is equal to u plus at, এর মান 2, 5 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। 5 সেকেন্ড পর বস্তুর ব্যাগটা যদি এখানে নিয়ে বসায় দেই, স্কয়ার করে দিব 10 স্কয়ার, তাহলে হচ্ছে 10 কিউব অর্থাৎ 1 কিলো জুল। 1000 জুল মানে তো 1 কিলো জুল না, এটার উত্তর হচ্ছে ঠিক 3 নাম্বার, হচ্ছে আমার গ নাম্বার উত্তর। ঠিক আছে, চলে আমরা নেক্সট কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন, সংরক্ষণশীল বল দ্বারা 1 কেজি ভরের কোনো বস্তুকে এ থেকে বিতে নেওয়া হলো, বি থেকে এতে ফিরিয়ে আনলে বস্তুর উপর কত কাজ হয়? সবসময় মনে রাখবেন, সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজের মান সর্বদা শূন্য। সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজের মান সর্বদা শূন্য হয়। এবার এ থেকে বিতে যান, বি থেকে সিতে, যে হানে মন্দির এনে যান, সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজের মান অলওয়েজ 0। ওকে, চলো নেক্সট ওয়ান।
একটি দালানের সাথে লাগানো একটি দালানের ছাদের সাথে লাগানো 10 মিটার লম্বা মই ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত আছে। 65 কেজি ভরের ব্যক্তি এত ভর নিয়ে এত সেকেন্ডে মই উঠলো, ব্যক্তির ক্ষমতা কত? তার মানে এটা হইতেছে কোনটা দালান, একটা দালান। এই দালানের ছাদের সাথে একটা মই লাগানো আছে, একটা মই লাগানো আছে, এবং এই মইটা 10 মিটার লম্বা, এটা ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আছে, 30 ডিগ্রি কোণে আছে ভূমির সাথে, এবং বলে দিছে 65 কেজি মোট ভর কত এনে এম। 65 কেজি ভরের ব্যক্তি 12 কেজি নিয়ে উঠছে, তাহলে হয়ে গেছে 77 কেজি। ওকে, এন্ড সে ঠিক এত সেকেন্ড সময়ে ওই ছাদে উঠে কত ওয়াট ক্ষমতা? আমরা জানি ক্ষমতা পি ইকুয়ালস টু হচ্ছে কৃতকাজ ভাগ সময়। কৃতকাজ মানে এম ভরের বস্তুর এই ভূমি থেকে এইচ উচ্চতায় তুলতে কৃতকাজ হচ্ছে এম জি এইচ। এখানে কৃতকাজ কোনো পথের দৈর্ঘ্যের উপর নির্ভর করে না, কৃতকাজ নির্ভর করে উলম্ব সরণের উপর। তাহলে বস্তুর ভর কত? বস্তু হচ্ছে 77 কেজি ভরের বস্তু, জি এর মান 10, সময় কত ছিল? সে 19.6 সেকেন্ডে। জি, যেহেতু সময়টা 19.6, তো জি এর মান আমরা 9.8 ধরতে পারি, কারণ 9.8 দ্বারা 19.6 কাটা যেতে পারে। 19.6 উচ্চতা কত? এমনি 10 মিটার, তাহলে এই 10-এর একটা উলম্ব উপাংশ হয়ে গেছে কত? 10 sin 30, বা তোরা ত্রিভুজ ধরে কাজ কর, সেটা হয়ে যাবে 5 মিটার। উচ্চতা হয়ে গেছে এদিকে 5, এটা দিয়ে কাটলে 2। যদি কাজ করতে চাই 77 গুণ 5 করলে কত হবে? 77 গুণ 5 ধরো গুণ করে ফেলি, আমরা সিম্পল ভাবে করি। 77 5 দিয়ে করলে 5 7 35-এর 5 3, 7 35-এর 5 3 38, 385। 385/2, 380/2 করেন। 380/2 হচ্ছে 190। 190 এর পাশে আশেপাশে উত্তর হচ্ছে এই যে এটা 200 ওয়াট ক্ষমতা। অর্থাৎ এই বস্তুটা জিএসটি 20-21 এর কোশ্চেন, ঠিক ক্ষমতার মান হচ্ছে 200 ওয়াট। কিভাবে করছি বুঝছো? সে এ বিন্দু থেকে, ধরো এটা হচ্ছে এ বিন্দু, এ বিন্দু থেকে সে যতই বি বিন্দুতে যাক না কেন, আলটিমেটলি তার কাজ কিন্তু পথের দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে না। সে এবি বরাবর যাক আর সিবি বরাবর যাক, কাজের মানে কি? তাই আমি এখানে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ এম জি এইচ এর ফর্মুলা বসে এইচ এর মান বসিয়ে দিচ্ছি। সিম্পল। তাহলে চলো আমরা পরের কোশ্চেনে যাই। পরেরটাতে বলছে ভূপৃষ্ঠে একজন লোক 3 মিটার উচ্চতায়, এবার শুরু হয়েছে হাজি দানেশের প্রশ্ন। এটা জাস্ট গত বছরের প্রশ্ন। 3 মিটার উচ্চতায় লাফাতে পারে, চন্দ্রপৃষ্ঠের লোকটি কত উচ্চতায় লাফাইতে পারবো? ভূপৃষ্ঠের সাথে চন্দ্রপৃষ্ঠের একটা সম্পর্ক নিয়ে আসো। আমরা জানি কৃতকাজ ডাব্লিউ ইকুয়ালস টু হচ্ছে এম জি এইচ। ওকে, ভূপৃষ্ঠের লোকটি 3 মিটার উচ্চতায় ওঠার জন্য যে পরিমাণ কাজ করে, নিশ্চয়ই মানে যে পরিমাণ শক্তি সে ব্যয় করে, চন্দ্রপৃষ্ঠ সে এতটুকু উচ্চতায় উঠতে একই পরিমাণ শক্তি ব্যয় করবে। অর্থাৎ কৃতকাজের মান যদি সমান থাকে একই পরিমাণ শক্তিতে, আমরা বলতে পারি এম জি ওয়ান এইচ ওয়ান যে কথা, এম জি টু এইচ টু একই কথা। তাহলে আমরা বলতে পারি জি ওয়ান বাই জি টু ইকুয়ালস টু হচ্ছে আমার এইচ টু বাই এইচ ওয়ান। একদম সিম্পল। এবার চন্দ্রপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মান জানি আছে কিনা? পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ এবং চন্দ্রপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 1/6, অর্থাৎ পৃথিবীর সাপেক্ষে জি এর মান কি হয়ে যায়? 1/6 কমে যায়। তাহলে জি ওয়ান হচ্ছে পৃথিবীরটা, জি টু হচ্ছে চন্দ্রপৃষ্ঠেরটা। তাহলে আমরা বলতে পারি জি ওয়ান পৃথিবীর অভিকর্ষ ত্বরণ, চন্দ্রপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ হচ্ছে, এভাবে লিখতে পারি, চন্দ্রপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 1/6। তাহলে আমরা কইতে পারি জি ওয়ান বাই জি টু ইকুয়ালস টু হচ্ছে 6। সিম্পল না? তাহলে আমরা জি ওয়ান বাই জি টু জায়গায় 6 বসাই দিলে, এইচ ওয়ান ছিল পৃথিবীর পৃষ্ঠে সে কতটুকু ওঠে? 3 মিটার। চন্দ্রপৃষ্ঠে কতটুকু উঠবো? সিম্পল ভাবে 318 মিটার। উত্তর হইছে আমার 3 নাম্বারটা। কি করছি বুঝছো নি? পৃথিবী পৃষ্ঠে 3 মিটার উপরে উঠতে যে পরিমাণ কাজ হইব, যে পরিমাণ, ধরো তোমার কাছে যে পরিমাণ এনার্জি আছে, সেটা তুমি পৃথিবীতে উঠতে পারো 3 মিটার, তাহলে চন্দ্রপৃষ্ঠে উঠতে পারবা ধরো কিছু একটা। তাহলে পৃথিবীতে উঠতে যে পরিমাণ শক্তির ব্যয় এম জি ওয়ান এইচ ওয়ান, চন্দ্রপৃষ্ঠে উঠতে একই পরিমাণ শক্তির ব্যয় এম জি টু এইচ টু। পৃথিবীতে জি এর মান বেশি তাই এইচ এর মান কম, চন্দ্রপৃষ্ঠে জি এর মান কম তাই এইচ এর মান বেশি। ওই সাপেক্ষে এখানে এটা তো আমরা জানি 9-10 এর বেসিক ফিজিক্স, যে চন্দ্রের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের কয় গুণ? 1/6, 1/6। তাহলে আমরা সিম্পলি ওই হিসাব কইরা বলতে পারি চন্দ্রপৃষ্ঠে বস্তুটা 18 মিটার উপরে উঠতে পারে। বৈদ্যুতিক পাখা চালাতে বিদ্যুৎ থেকে কোন ধরনের শক্তি উৎপাদিত হয়? বৈদ্যুতিক পাখা চালানোর জন্য বিদ্যুৎ থেকে কোন ধরনের শক্তি উৎপাদিত হয়? চৌম্বক শক্তি, যান্ত্রিক শক্তি উৎপাদিত হয়, তাপ শক্তি উৎপাদিত হয় না তো। আচ্ছা একটু থামো, এখানে একটু কনসেপচুয়াল কথা বুঝাইতে হবে। যখন ফ্যান ঘুরে, ফ্যানটা ঘোরার ক্ষেত্রে সেক্ষেত্রে যেমন যান্ত্রিক শক্তি তৈরি হয়, ফ্যান কিন্তু হিটও হয়, তাপ শক্তি উৎপাদিত হয়। এবং যদি খ এবং গ সঠিক হয়, তাহলে ওই হিসাবে ক নাম্বারটা তো সঠিক হয়ে যাবে। সেক্ষেত্রে উপরোক্ত সব কয়টি সঠিক। তো বৈদ্যুতিক পাখা ঘুরাইতে গেলে সব ধরনের তৈরি হয়। চৌম্বক শক্তি তো তৈরি হইতেছে এখানে, ইলেকট্রিসিটিটা, ইলেকট্রিক
আম ইন্ডাকশনের মাধ্যমে আরকি। তড়িৎ চৌম্বকীয় আবেশের মাধ্যমে বৈদ্যুতিক শক্তিটারে চৌম্বক শক্তিতে রূপান্তরিত করে রোটেটিং অবস্থায় করতেছে। ভিতরে একটা কয়েল আছে। সেখানে ম্যাগনেটিক এনার্জি তৈরি হয়, প্রডিউসড হয়। দ্যাটস তো এখানে সবকটি হবে। এইচএস2 চলো থেকে আসা এই কোশ্চেনটা দেখো ঠান্ডা মাথায় খেয়াল করো। কোশ্চেনে বলা আছে নির্দিষ্ট ব্যাগে এত ভর একটা বস্তুকে নির্দিষ্ট উচ্চতায় ওঠাইতে কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে? ধরো এটা হচ্ছে আমার কাছে একটা অবজেক্ট আছে। এবার এই অবজেক্টটার মাস যদি m হয়, অবজেক্টের একটা mg ওজন নিচের দিকে কাজ করবে। অবজেক্টের উপরে ওঠানোর জন্য আমার F পরিমাণ বল প্রয়োগ করা লাগবে এবং অবজেক্টটা যদি আমি সমত্বরণে ওঠাই তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি F net ইকুয়ালস টু হচ্ছে আমার M ইনটু ত্বরণ। বাট অবজেক্টের আমি সমত্বরণে ওঠানোর পরিবর্তে নির্দিষ্ট ব্যাগে ওঠানোর চেষ্টা করতেছি। নির্দিষ্ট ব্যাগে উত্তোলন করার জন্য এটা সমবেগের কনসেপ্ট, অর্থাৎ ত্বরণের মান 0, m এর মান 0। F net ইকুয়ালস টু 0 হওয়ার মানে হচ্ছে উপরের দিকে ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী বল F এবং নিচের দিকে ওজন mg, এটার বিয়োগফল কত হয়ে গেছে? 0। অর্থাৎ অবজেক্টটাকে উপরের দিকে ওঠানোর জন্য আমার ঠিক mg পরিমাণ বল প্রয়োগ করা লাগছে। এখন 1 কেজি ভরের একটা বস্তুকে 1 মিটার উপরে ওঠানোর জন্য 1 কেজি ভরের বস্তুকে উপরে তোলার জন্য যে পরিমাণ বলের প্রয়োজন হয় সেটা আমরা বলি 9.8 নিউটন বা 1 কেজি ওয়াট। কেজি ওয়াট কথার মানে হচ্ছে 1 কেজি ভরের বস্তুকে ভূমি থেকে নির্দিষ্ট উচ্চতায় তোলার জন্য যে পরিমাণ বলের প্রয়োজন। এখানে উত্তরটা হয়ে যাবে কারেক্টলি 1 কেজি ওয়াট, যেটা 4টা অপশনে একটাতেও নাই। তো এটা সঠিক উত্তর হইতাছে 1 কেজি ওয়াট। আনসার দেওয়া নাই কোশ্চেনে। তাহলে ভাইয়া প্রশ্ন করার মধ্যে যে এদিকে 1 মিটার উচ্চতা এবং 2 মিটার পার সেকেন্ড বেগ, এগুলা কিসের সাপেক্ষে দিচ্ছে? এগুলা জাস্ট ডিস্ট্রাকশন। এগুলা তোমার কোনো কাজেই আসবো না, সিম্পল কথায়। এগুলা ডিস্ট্রাক্ট করার লেগে দিছে, হাইটের কোনো কাজ আমার এখানে নেই। বুঝতেছেন ভাইয়া? চলে আমরা পরের প্রশ্নটাতে যাব। পরেরটাতে বলছে কোন বস্তুর গতিশক্তি বেশি? এটা ইম্পর্টেন্ট, এটা এইচএসটি এর জন্য অনেক বেশি স্টার কোশ্চেন। যদিও এটা বেসিক ফিজিক্স, জানো তোমরা। সেটা হচ্ছে যে, যে বস্তুর প্রথমটার গতিশক্তি হচ্ছে এই যে প্রথমটার গতিশক্তি সবচেয়ে বেশি হইব হাফ এম ভি স্কয়ার। চিন্তা করে ধরে গতিশক্তি হচ্ছে হাফ এম, হাফ ইন্টু 2m 9 ভি স্কয়ার, অর্থাৎ এটা গতিশক্তি হচ্ছে স্বাভাবিক গতিশক্তির 9 গুণ। বাকি সবটির জন্য একটা তো গতিশক্তি এত বেশি আনতে পারবে না তুমি, তাই প্রথমটা গতিশক্তি বেশি। পরেরটাতে কোন একটি বস্তুকে উপরে উঠালে কোন বলের বিভবে কাজ করতে হয়? সেটা হচ্ছে অভিকর্ষ বলের বিভবে কাজ করতে হয়, অর্থাৎ এটা একদম সহজ কোশ্চেন আসছে। তারপর কি হয়েছে? এত ক্ষমতার একটা পাম্পের দক্ষতা এত পার্সেন্ট, 30 মিটার উপরে প্রতি সেকেন্ডে কতটুকু পানি তুলতে পারে? আচ্ছা, তো এটা পাম্প ঠিক কি পরিমাণ দক্ষতা? এটা ইজ ইকুয়াল টু হইতাছে আমার 80%, 80%, 0.8। দক্ষতা মানে হইতাছে আউটপুট ভাগ ইনপুট। ইনপুট মানে পাম্পের ক্ষমতা। এখানে পাম্পের ক্ষমতা বলে দিছে কত? 2.5 ওয়াট নাকি কিলোওয়াট? 2.5 ওয়াট। তাহলে পাম্পের ক্ষমতা হচ্ছে 2.5। তাহলে আলটিমেটলি আমরা যে হিসাব করতে চাই, আউটপুট পাওয়ার অর্থাৎ যেই পরিমাণ ক্ষমতাটা কাজে আসে সেটাই কষ্ট হয়ে যাবে mgh/t। এখানে একটা ট্রিক হচ্ছে যে পাম্পের গায়ে যে পরিমাণ ক্ষমতাটা লেখা থাকবে তোমরা সেই ক্ষমতাটাকে চিরজীবন মনে রাখবা, সেটা হচ্ছে সব সময় ধরে নিবে। এখানে যে ক্ষমতাটার পাশে দেওয়া আছে এটা হচ্ছে তার ইনপুট পাওয়ার। তাহলে ভাই কাজ করে ফেলো। 2 4 2, এটা হয়ে গেছে কত? 2। তাহলে যদি কাজ করতে পারি, প্রতি সেকেন্ডে বলছে টি এর মান 1, তাহলে আমার ভর এম এম ইজ ইকুয়াল টু হচ্ছে 2 বাই জি এর মান হচ্ছে 10। উচ্চতা কতটুকু? 30 মিটার উপরে নিছি, তাহলে 2 দিয়ে করলে 5, 1 150। এখানে টোটাল ভর হইতেছে m ইকুয়ালস টু আমার 150, 1 বাই 150 কেজি পানি উত্তোলিত হতে পারে, অর্থাৎ উত্তর হচ্ছে 4 নাম্বারটা। দেখো এই প্রশ্নটা যদি বলা হয়তো 2.5 কিলোওয়াট ক্ষমতার, কিলো বললে কথাটা একটু চেঞ্জ হয়ে যেত। আমার কাছে যে লেভেলের প্রশ্ন আছে আমি সেই প্রশ্নের আলোকেই যা বলার বলছি, ঠিক আছে? এই প্রশ্নের আলোকে তোমরা সলিউশনটা বোঝার চেষ্টা করো। এটা ইকুয়ালস টু হচ্ছে আলটিমেটলি আউটপুট পাওয়ার বা ইনপুট পাওয়ার। প্রশ্নে যেই পাওয়ারটা দেওয়া থাকে, প্রশ্নে যে ক্ষমতাটা দেওয়া থাকে এটা হচ্ছে তার কি? ইনপুট পাওয়ার। ইনপুট পাওয়ারের সাপেক্ষে আমরা ম্যাথটা করছি। চলো নেক্সট ওয়ানে যাই। নেক্সট ওয়ানে বলতেছে এত কিছু ভরের একটি বস্তুকে ক্রেনের সাহায্যে এত দ্রুতবেগে ওঠানোর জন্য ক্ষমতা কত? ক্ষমতা P ইকুয়ালস টু হচ্ছে F ইনটু V। F ইনটু V। F হচ্ছে বল, V হচ্ছে দ্রব্যবেগ। কত বল? 250 কেজি ভরের বস্তুর উঠাইতে mg পরিমাণ ফোর্স দিতে হইব। 250 ইনটু g এর মান 10। কত বেগে উঠাইতেছো? 0.1। আলটিমেটলি হচ্ছে 250 ওয়াট। 250 আশেপাশে কত আছে? 250 এটাই আছে। এটা 250 ওয়াট হবে। ঠিক আছে? চলে। তারপরে কোশ্চেন যাব 17 এর পরের এরপরেরটা। একটা মোটর ক্ষমতা দেওয়া আছে বাবা, দেখছো এটা কত জায়গায় আইছে? এই কোশ্চেনের তো সিরিয়াল শেষ নাই। কোশ্চেন শেষ হয়ে যাবে, সিরিয়াল শেষ হইব না। 4 মিনিটে কৃত কাজ কত? আমরা জানি ক্ষমতা P ইকুয়ালস টু W বাই T।
তাহলে কাজ হইতেছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি টি। 4 মিনিট বলছে, 4 মিনিট মানে কত? 4 × 60 সেকেন্ড। কত ক্ষমতা? 16 ওয়াট ক্ষমতার যন্ত্র। তাহলে আমরা যদি কাজ করি 16 × 4 × 6 × 10, তো হয়ে যেতেছে এটা 160 × 4 × 6, 640, আর 6 4 16 64, 640 × 6, 636। 36-এর আশেপাশে কোনটা আছে সেটা হইতেছে অ্যাপ্রক্সিমেটলি 6 6 36, 600, 4 6 24, এটা হইব উত্তর 3840 জুল। কেমনে করছে বুঝছো? 6 × 640 মানে 3600 যোগ 240, এটার উত্তর হয়ে যাবে 3840 জুল। সিম্পল। চলে এর পরের প্রশ্নটার দিকে তাকাবো, কি বলতেছে দেখি। 75 কেজি ভরের একজন ব্যক্তি 30 মিনিটে 300 মিটার উঁচুতে ওঠে, তার কাজ করার হার কত? কাজ করার হার কি তো আমরা বলি ক্ষমতা। তাহলে ক্ষমতা P ইকুয়াল টু হইতাছে mgh/t। তাহলে 30 মিনিটের উপর উঠছে, তাহলে সময় হচ্ছে 30 × 60 সেকেন্ড। কত ভরের ব্যক্তি? 75 কেজি ভরের ব্যক্তি। জি এর মান হচ্ছে 9.8। কত উচ্চতায় উঠছে? 300 মিটার উপরে উঠছে। তাহলে আমরা যে কাজ করতে চাই 9.8 দ্বারা কাটলে, ধরো 60 দিয়ে করলে 5, দেন 5 দিয়ে করলে হচ্ছে 6, এন্ড উপরে থাকতেছে ধরো নিচে 6 75, 9.8 না ধরে ধর 10। এখন কাটটা ছোট কর, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 3। 3 দিয়ে করলে 3 25, 5 25 125, 125 এর জায়গায় হয় 122.5 ওয়াট। ঠিক আছে, কাজ করার ক্ষমতা। এটা ছিল তার কাজ করার ক্ষমতা। তারপরের যে কোশ্চেনটা, এম ভর ভি বেগ নিয়ে অবস্থান পরিবর্তন করলে গতিশক্তি হবে কত? গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। ছোটখাটো অঙ্ক, এগুলো কঠিন না, অনেক পুরাতন সালে আসতো। বল এবং ষড়ের মধ্যবর্তী কোণের মান কত হলে কাজের পরিমাণ শূন্য হবে? 90 ডিগ্রির জন্য কাজের পরিমাণ শূন্য হয়। বল এবং ষড়ের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 হলে কাজ হয়ে যায় 0। ঠিক আছে, ক্ষমতা সমান P ইজ ইকুয়াল টু W/T, এর উত্তর হচ্ছে প্রথমটা। ভালো। তারপর কোশ্চেন দেখবো, 55 কেজি ভরের একজন ব্যক্তি 5 সেকেন্ডে 5 মিটার উঁচু, এটা এইচএসটি 11/12-তে আসছে। 55 ভরের যে ব্যক্তি 5 সেকেন্ডে 5 মিটার উঁচু সিঁড়ি বেয়ে উপরে ওঠে, ওই ব্যক্তির ক্ষমতা কত? ওই ব্যক্তির ক্ষমতা P ইজ ইকুয়াল টু একটু আগের মতো mgh/t করবা। এটা তোমাদের হোমওয়ার্ক, এটা চেষ্টা করবা ভাইয়া, পারবে, প্যারা নাই। তারপরটাতে যাব, এই যে ভূমি স্পর্শ করার মুহূর্তে গতিশক্তি কত? কোন একটা বস্তু ভূমি স্পর্শ করার মুহূর্তে তার গতিশক্তি সর্বোচ্চ উচ্চতা কিসের সমান রে? বিভব শক্তির সমান। বস্তুটারে আপনি 64 মিটার উপর থেকে ফেলে দিচ্ছেন, 64 মিটার উপর থেকে বস্তুটা ফেলে দিচ্ছেন, 0.5 কেজি ভরের বস্তু, 0.5 কেজি ভরের একটা বস্তুকে 64 মিটার উপর থেকে ফেলে দিলে ভূমি স্পর্শ করার মুহূর্তে গতিশক্তি হচ্ছে সর্বোচ্চ বিন্দুতে বস্তুর বিভব শক্তির সমান। এপি ইজ ইকুয়াল টু হচ্ছে mgh। বস্তুর ভর ছিল আমার 0.5, জি এর মান 10, উচ্চতা হচ্ছে 64, তাহলে হচ্ছে 32 × 10, সেটা হয়ে যাবে 320 জুল। তোর হচ্ছে খ নাম্বারটা। ঠিক আছে, চলে তারপরটাতে যাব। এটা লিফটের ক্ষমতা আছে, ক্ষমতা লিফটে যদি এত বেগে উপরে উঠতে থাকে, কেবলের টান কত বুঝিও। লিফটের ক্ষমতা এত দেয়া দিছে, লিফটে 0.5 মিটার পার সেকেন্ড বেগে উপরে উঠতে থাকলে কেবলের টান। আমরা জানি কোন একটা বস্তু যদি ভি ধ্রুব বেগে উপরের দিকে ওঠে, তার ক্ষমতা পি হইলে ক্ষমতার সাথে ধ্রুবকের সম্পর্ক হচ্ছে পি ইজ ইকুয়াল টু এফ ইন্টু ভি। সিম্পলি চিন্তা করে দেখো, লিফটের ক্ষমতা হচ্ছে 2500 ওয়াট, 2500 না 25,000 ওয়াট। বলের পরিমাণ, এটা সেই বল যেই বল দ্বারা লিফটের কেবলটা টানতেছিল তাকে। ব্যাগের পরিমাণ 0.5, এটা হতে যাবে 50,000 নিউটন। এইচএসটি 24-25 সেশনের কোশ্চেন, খারাপ না, ভালো কোশ্চেন ছিল। তাহলে তারপর এটাতে যাব, ঋণাত্মক কাজের জন্য থিতার মান অবশ্যই স্থূলকোণ হইতে হবে 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট হইতে হবে। অর্থাৎ এটা হচ্ছে তার প্রথমটা সঠিক উত্তর। চলেন 27 নম্বরে যাই। 27 নম্বর স্লাইড বলতেছে, এত স্প্রিং দ্রব্যবস্তু স্প্রিংকে টেনে 30 মিনিট লম্বা হলো। পুরা কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টার থেকে আমি জাস্ট সিওইউ ইউনিভার্সিটি অর্থাৎ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন পাইছি মাত্র এক। এটা কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন হচ্ছে সিওইউ, বুঝতেছো? অর্থাৎ কুমিল্লাতে খুব বেশি একটা প্রশ্ন আসে না কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টার থেকে। প্রশ্ন বলতেছে 80 নিউটন বল দ্রবক সম্পন্ন একটা স্প্রিং কে 300 সেন্টিমিটার লম্বা করা হলো, স্প্রিং বলের বিপরীতে কৃতকাজের মান কত? আমরা জানি কৃতকাজ W ইকুয়াল টু কি রে? হাফ কে এক্স স্কয়ার। তাহলে কৃতকাজ W ইকুয়াল টু হচ্ছে হাফ কে এক্স স্কয়ার। স্প্রিং ধ্রুবকের মান হচ্ছে 80, কতটুকু প্রসারিত করা হয়েছে? 300 সেন্টিমিটার লম্বা করা হয়েছে। 300 মিটার নিলে 3 স্কয়ার, তাহলে পাইতেছি 40 × 9,
4 নং 36 360 জুল। এই যে 3.6 ইউনিট, এই যে 360 জুল। ক নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, তো এই ছিল কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টার এর যত কোশ্চেন। কুমিল্লা বোর্ডে এর বাইরে আর কোনো কোশ্চেন নাই মানে আর নাই বস, আর নাই মানে নাই। তুমি খুঁজে বাইর করতে পারলে আমারে দিয়ে আমি সলভ করে দেব। আমি পাই নাই আর, অনেক সোর্স দেখছি আর কোশ্চেন হয় নাই। পরের যে টপিক পিরিয়ডিক মোশন, অর্থাৎ পর্যাবৃত্ত গতি দিয়ে কোশ্চেন আসছে, বোঝার চেষ্টা করব কি বলতেছে। পর্যাবৃত্ত গতির প্রথম যেটা, এটা সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে আর দোলনকাল কত? পৃথিবীর কেন্দ্রে আমরা জানি টি ইজ ইকুয়াল টু হচ্ছে 2 পাই রুট ওভার এল বাই জি। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 0, জি এর মান 0 বসালে দোলনকালের মান আসে কি? অসীম। ওকে, সিম্পল বেসিক কোশ্চেন। পরের এই কোশ্চেনটা খেয়াল করো, বলতেছে কোন একটা স্প্রিং এর এক প্রান্তে 1 কেজি ভরের একটি বস্তু ঝুলালে এটি 4 সেন্টিমিটার প্রসারিত হয়, বস্তুটি টেনে ছেড়ে দিলে পর্যায়কাল কত? কোন একটা স্প্রিং এর মুক্ত প্রান্তে যদি তুমি একটা এম ভরের বস্তু ঝুলাইয়া দাও, তাহলে এম ভরের বস্তুটা পৃথিবীর নিচ সেন্টার বরাবর এমজি বরাবর বল প্রয়োগ হবে। এন্ড এই এমজি বলটা যখন স্প্রিং এর প্রত্যয়নী বল এফ এর সমান হয়ে যাবে, প্রত্যয়নী বল হচ্ছে কে এক্স, যখন আমার এই এমজি সমান হয়ে যাবে, তখন এই স্প্রিংটা তোমার সাম্য অবস্থায় পৌঁছাবে। এমতো অবস্থায় স্প্রিং এর জন্য তার বল ধ্রুবকের মান হচ্ছে এমজি বাই এক্স। এটা তো জানি আমরা। তাহলে স্প্রিং এর পর্যায়কাল জানতে চাইছে, স্প্রিং এর পর্যায়কাল টি ইজ ইকুয়াল টু হচ্ছে 2 পাই রুট ওভার এম বাই কে। তাহলে বলতে পারি 2 পাই রুট ওভার এম এর জায়গায় কে এর মান যদি বসায় দাও, তাহলে এম জি বাই এক্স, এম এম কাটা দিলে এটা হচ্ছে 2 পাই রুট ওভার এক্স বাই জি। এটা হচ্ছে স্প্রিং এর প্রসারণের কারণে কৃত মানে পর্যায়কালের রাশিমালা। স্প্রিং এর প্রসারণ হচ্ছে কতটুকু? 4 সেন্টিমিটার। তাহলে আমরা বলতে পারি 2 পাই রুট ওভার 4 সেন্টিমিটার মানে 0.04, নিচে হচ্ছে 10, রাইট? তাহলে আমরা এটা বলতে পারি 2 পাই 10 দ্বারা ভাগ করলে 4 ইন্টু 10 ইনভার্স 3, আমরা কইতে পারি ইন্টু 2 1 বাই রুট 1000 বা 10 রুট 2। কি করতেছি বুঝছো নি? বুঝো নাই? দেখো বুঝাই। 0.004 আছে না? 2 পাই মানে 2 পাই ইন্টু এটা বলতে পারি 0 পয়েন্ট, আচ্ছা আচ্ছা, এই ম্যাথটারে আমরা আরো সহজভাবে করতে পারি। রুট 0.04 থাকতেছে, 2 পাই ইন্টু রুট ওভার 0.04 থাকতেছে, এন্ড থাকতেছে রুট ওভার 10। রুট 10 রে বলতে পারি রুট পাই স্কয়ার, কারণ পাই স্কয়ার মানে তো 10। তাহলে ভিতরতে একটা পাই এসে গেলে এই পাই আর এই হর কাটা চলে গেছে, উত্তর থাকতেছে আমার 2 ইন্টু রুট 4 ইন্টু রুট ওভার 1 বাই 100। 0.04 মানে কি? 4 বাই 100। তাহলে বলতে পারি রুট 4 মানে 2, 4 ইন্টু 1 বাই 10, এটা উত্তর হয়ে গেছে 0.4 সেকেন্ডের আশেপাশে। 0.4 এর আশেপাশে উত্তর যদি কোশ্চেনে দেওয়া নেই, এটা সঠিক উত্তরটা প্রশ্নে হবে নাই। সঠিক উত্তর হচ্ছে অ্যান্সার ইকুয়ালস টু হচ্ছে 0.4 সেকেন্ড। ওকে, চলে আমরা পরের প্রশ্নটার দিকে তাকাবো। পরেরটাতে বলতেছে এসএসএম মতো কোন একটা কণার স্বর্ণের সমীকরণ দেওয়া আছে, এই যে এটা হচ্ছে স্বর্ণের সমীকরণ, x is equal to 2 sin 3t। স্প্রিং দ্রবকের মান এত হলে এত সময় বিভব শক্তির মান নির্ণয় করো। আমরা জানি বিভব শক্তি E কে ইকুয়ালস টু হচ্ছে হাফ কে এক্স স্কয়ার। তাহলে হাফ ইন্টু স্প্রিং দ্রবকের মান হচ্ছে 30, এক্স কত রে? এক্স হচ্ছে 2 sin 3t, সময়ের মান হচ্ছে পাই বাই 9 হোল স্কয়ার। তাহলে কাজ করে নিয়ে আসো ভাইয়া, 15 গুণ 2 সাইন পাই বাই 3 স্কয়ার। সাইন পাই বাই 3 মানে সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে রুট 3 বাই 2, 2 2 কাটা গেলে 15 গুণ 3, 3 15 45 জুল। উত্তর হয়ে গেছে খ নাম্বার। ঠিক আছে, তারপরের প্রশ্নে যাব আমরা। পরবর্তী প্রশ্নটা দিয়ে খেয়াল করেন, প্রশ্নে আমার সর্বোচ্চ বেগের মান ভি ম্যাক্স, এটার মান দিয়ে দিচ্ছে 0.3। বিস্তারের মান পর্যায়কাল জানতেছে। আমরা জানি বিস্তার ইজ ইকুয়াল টু a ওমেগা, ওমেগা মানে হচ্ছে 2 পাই বাই p ইকুয়াল টু হচ্ছে 0.3। বিস্তার হচ্ছে 0.06 ইন্টু পর্যায়কালের মান নাই লাগবে, উপরে আছে 2 পাই থাকুক, এদিকে 0.3 থাকুক। প্রশ্ন যেহেতু পাই অপরিবর্তিত আছে, আমরা তাই পাইটা নিয়ে কোনো চেঞ্জ করব না। 0.06 টা চাইলে আমরা লিখতে পারি 0.6 ইন্টু 0.1, কাটলে এটা হয়ে যাবে 2, 0.2 অথবা 2 বাই 10 ইন্টু 2 বাই পাই টি ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে আমরা টি ইকুয়ালস টু পাইতেছি 4 পাই বাই 10 অথবা 2 পাই বাই 5। 2 পাই বাই 5, অর্থাৎ প্রথমটা হচ্ছে আমার সঠিক উত্তর। ওকে, জিএসটির কোশ্চেন
সলভ করতে বলে খুব দ্রুত সলভ হয়ে যায়, না করতে বলে অনেক টাফ, অনেক সময় লেগে যায়। ম্যাথ পারো বাট ক্যালকুলেশনে তুমি আটকে যাবে। সরল দোলকে কার্যকরী দৈর্ঘ্য দেওয়া আছে, কার্যকরী দৈর্ঘ্য 50% বৃদ্ধি করা হলে তার দোলনকাল কত? এই প্রশ্নটা আসছে আমার হাজি দানেশের 24-25 সেশনের কোশ্চেন। ঠান্ডা মাথায় বুঝো কি বলতেছে। কোশ্চেনে বলতেছে কার্যকরী দৈর্ঘ্য দেওয়া আছে, কার্যকরী দৈর্ঘ্য যদি আমি 50% বৃদ্ধি করি তাহলে দোলনকাল কত? আমরা জানি আহ আহ T1 বাই T2 ইকুয়ালস টু হচ্ছে √L1 বাই L2। সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। দোলকটির কার্যকরী দৈর্ঘ্য 50% বৃদ্ধি করা হলে দোলনকাল কত? তাহলে আমরা বলতে পারি T1 বাই T2 √, দৈর্ঘ্য আদি দৈর্ঘ্য ছিল L, বা আগের দৈর্ঘ্য ছিল আমার 1 মিটার। এটার আমি ঠিক 50% বৃদ্ধি করছি, অর্থাৎ 1 প্লাস 1 এর 50% হচ্ছে 0.5। তাহলে এটার হয়ে গেছে কি √, 1 বাই 1.5। দোলনকাল হয়ে গেছে T1 বাই T2 হয়ে যাব 3 বাই 2 বা 2 বাই 3। তাহলে এটার দোলনকাল, নতুন দোলনকাল যে T2 টা থাকবে, T2 ইকুয়ালস টু হয়ে যেতেছে √, 3 বাই 2 ইন্টু T1। আচ্ছা, এখানে একটু ঝামেলা আছে। সরল দোলকের আদি দোলনকালের মান কিছু বলে নাই। যদি আদি দোলনকালের সেকেন্ড দোলক বলতো তাহলে আদি দোলনকাল 2 সেকেন্ড ধইরা আমরা এখান থেকে ম্যাথটা করতে পারতাম যে 2 √3 ইন্টু √2 মানে হচ্ছে √6। √6 এর ভ্যালু হয়ে যাবে অ্যাপ্রক্সিমেটলি 2 দশমিক সামথিং, অর্থাৎ সেক্ষেত্রে উত্তরটা 2.54 হইতো। যেহেতু আদি দোলনকালের মান বলে নাই, তাই এটা কোশ্চেনটা ত্রুটিপূর্ণ। এটা দোলনকাল T2 হচ্ছে আদি দোলনকালের T/2 গুণ। বুঝতেছো? বুঝতেছো? ওকে, ফাইন। চলো আমরা পরেরটাতে যাই। নির্দিষ্ট সময় পর পর যে গতির পুনরাবৃত্তি ঘটে তাকে আমরা বলি পর্যাবৃত্ত গতি। সিম্পল বেসিক কোশ্চেন। সরল দোলকের দৈর্ঘ্য 4 ফুট, প্রস্থ অবশিষ্ট ত্বরণ এত, ও স্থল দোলকালটি কত? একদম খুব সিম্পল, এটা অনেক জায়গাতে আসছে, অনেকবার আসছে। 2 পাই দোলনকাল টি ইজ ইকুয়াল টু হচ্ছে 2 পাই √, L বাই জি। তাহলে আমরা বসাতে পারি 2 পাই, L এর মান দেওয়া আছে ফুটে, জি এর মানও ফুটে দেওয়া আছে। তাহলে এটা হয়ে যাবে 2 পাই রুট 4 8 32 1/8, 2 পাই 1 বাই 2 √2, কাটাকাটি গেলে পাই বাই √2। পাই বাই √2 এর ভ্যালু অর্থাৎ 3.14 ভাগ 1.41। এটার উত্তর হয়ে যাবে অ্যাপ্রক্সিমেটলি 2.22 সেকেন্ড হবে। কারণ চিন্তা করো 1.41 এর চিন্তা করো 1.5, 3 এর 3.14 এর চিন্তা করো 3, 3 এর 1.5 দ্বারা ভাগ করলে কত হয়ে যাবে? 2 হয়ে যাবে না? 2 এর আশেপাশে উত্তর কোনটা আছে? প্রথমটা আছে, এটা হচ্ছে সঠিক। ওকে, পরেরটাতে যাই। নিচের কোন সম্পর্কটি সঠিক? ওমেগা √, জি বাই এল, অর্থাৎ এফ ইজ ইকুয়াল টু 1/t, এটা সঠিক। অনেক ওল্ড ফিজিক্সের কোশ্চেন আসছে, চলেন যাই। আম, ব্যবকলনীয় সমীকরণ আমার এই প্রথমটা, এটা হচ্ছে আমার ব্যবকলনীয় সমীকরণ। এটা হচ্ছে ব্যবকলনীয় সমীকরণ ডি স্কোয়ার এক্স ডি টি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে অ্যাসিস্টেন্ট কণার ব্যবকলনীয় সমীকরণের রাশিমালা। দোলক ঘড়ি কখন ধীরে চলবে? দোলকের দৈর্ঘ্য দেখো, দোলক ঘড়ি ধীরে চলা মানে দোলনকাল বেড়ে যাওয়া। দোলনকাল বেড়ে যাওয়া মানে দৈর্ঘ্য বেশি হয়ে যাওয়া। দৈর্ঘ্যের সাথে দোলনকাল সম্পর্ক সমানুপাতিক। দৈর্ঘ্য যদি বেড়ে যায় তাহলে অবশ্যই দোলক ঘড়ি কি চলে? ধীরে চলে আমার। ঠিক আছে, পরেরটাতে যাই। নির্দিষ্ট সময় পর পর যে গতির পুনরাবৃত্তি, এটা তো একবার পড়লাম, এটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। সিম্পল। আমরা যদি তারপরে যাই, এটা আমরা করছি একবার আজকে, এটা থাকুক। এটা হইছে, দুইবার এসে পড়ছে কোশ্চেনটা। পরের প্রশ্ন বলছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সেকেন্ড দোলকের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেতে তার দোলনকালের অর্ধেক পরিমাণ সময় লাগে, সেটা হচ্ছে 1 সেকেন্ড পরিমাণ সময় লাগে। ওকে, এটা স্টার অঙ্ক, ভালো অঙ্ক এটা। এটা আইএচএসটি এর অনেক টাফ, মোটামুটি টাফ একটা কোশ্চেন। পাহাড়ের শীর্ষে, অর্থাৎ টি অফ এইচ, এইচ উচ্চতায় এবং এইচ গভীরতায় যদি আমার দোলনকাল সমান হয়, টি ধরো টি দুটো সমান হয়, তাহলে উচ্চতা এবং খনির গভীরতার অনুপাত কত? উচ্চতার প্রকাশ করতেছে হাইট দ্বারা, গভীরতার ডিস্টেন্স ডি দ্বারা প্রকাশ করতেছে। আর আমরা জানি টি ইজ ইকুয়াল টু হচ্ছে 2 পাই √, L বাই জি। দোলনকাল সমান হওয়া মানে ওই দুইটা পয়েন্টে আমার অভিকর্ষ ত্বরণের মান কত হয়ে যাওয়া? সমান হওয়া। তাহলে এইচ উচ্চতা অভিকর্ষ ত্বরণের মান নিশ্চয়ই এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণের মানের সমান হবে। এইচ উচ্চতা অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর, 2h বাই আর। এটা হচ্ছে এইচ উচ্চতা অভিকর্ষ ত্বরণের মান। এন্ড এইচ গভীরতা অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে জি ইন্টু 1 মাইনাস h বাই আর। সিম্পল। গভীরতারে প্রকাশ করতেছি আমরা ডি দ্বারা, তাহলে এটা আমরা বলতে পারি ডি বাই আর। জি জি কেটে দিতে পারি, তাহলে বলতে পারি আমরা 2h বাই আর ইকুয়ালস টু হচ্ছে ডি বাই আর। তাহলে আমরা এখান থেকে কইতে পারি ডি বাই আর, আমরা কইতে পারি h বাই ডি ইকুয়ালস টু হচ্ছে হাফ, অর্থাৎ উচ্চতা এবং গভীরতার অনুপাত হচ্ছে হাফ।
খ নাম্বার হচ্ছে সঠিক উত্তর। প্রশ্নটা ভালো ছিল, এটা ফর্মুলা ইয়া করতে হয় ম্যাথটা। ভালো একটা কোশ্চেন। পরেরটাতে যাই। সরল দোলকের দৈর্ঘ্য ৮ গুণ বৃদ্ধি করলে দোলনকালের পরিবর্তন কেমন হবে? দেখো দোলনকাল টি প্রপোর্শনাল টু রুট ওভার এল। দৈর্ঘ্য যদি ৮ গুণ করে দোলনকাল হইব যে, আচ্ছা ৮ গুণ, এটা হচ্ছে ৪ গুণ। যদি ৪ গুণ বৃদ্ধি করে তাহলে দোলনকাল হয়ে যাবে ২ গুণ। ঠিক আছে, প্রপোর্শনাল হারে বৃদ্ধি পাইতেছে, দ্যাটস ওয়াই এটা √4 বা 2 গুণ হয়ে গেছে। মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টার থেকে কি কোশ্চেন আসছে দেখি, খুব টাফ কোশ্চেন হয় নাই। আপেল পৃথিবীকে এফ বলে আকর্ষণ করছে, পৃথিবী আপেলকে F2 বলে আকর্ষণ করতেছে, তাহলে সুতরাং কি হইব? দেখো মহাকর্ষ বলের মান কোনো বস্তুর ভরের উপর ডিপেন্ড করে না, বরং বস্তুদ্বয়ের ভরের গুণফলে ডিপেন্ড করে। তাহলে পৃথিবী আমার যে বল দ্বারা আকর্ষণ করে, আপেলও বা আমিও পৃথিবীর সেই সমান বল দ্বারা আকর্ষণ করি। অভিকর্ষ ত্বরণের মান ডিফারেন্স, বাট বলের পরিমাণ কি দুই ক্ষেত্রেই সমান। পরের প্রশ্ন বলছে ভূপৃষ্ঠ কত গভীরে অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 1/4 হবে। ধরি এইচ গভীরতা অভিকর্ষ ত্বরণের মান হবে আহ পৃষ্ঠের মানের 1/4 g/4। তাহলে এইচ গভীরতা অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে g × 1 - h/r ইকুয়ালস টু হচ্ছে g/4। আমরা চাইলে সিম্পলি জি ক্যান্সেল আউট করতে পারি। তাহলে h/r ইজ ইকুয়াল টু হচ্ছে 3/4। h ইজ ইকুয়াল টু হচ্ছে 3/4 r। ওকে, h/r। আলটিমেটলি এটা হচ্ছে সঠিক উত্তরটা। ওকে।